খবরের সকল দর্শকদের নমস্কার। আমাদের সঙ্গে আজকে আছেন পলিটিক্যাল অ্যানালিস্ট নীলাদ্রি ব্যানার্জি। নমস্কার আপনাকে। কড়া খবরে সরকার পরিবর্তন হলো, নতুন সরকার এলো, কিন্তু অনেকগুলো বিষয় সামনে আসছে, যে বিষয়টা বারবার তৃণমূল কংগ্রেস, যারা এখন বিরোধী দল, তারা তুলছেন। এবং গতকালও দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় একটি ফেসবুক লাইভ করেছেন এবং সেখান থেকে তিনি বলছেন যে এটা জোর করে ইভিএম এ কারচুপি করে এবং ইলেকশন কমিশনকে দিয়ে কারচুপি করে বিজেপি মূলত জিতেছে এবং এই জিতটা কখনোই মানুষের জয়ের জিত নয়, এটা চুরি করে জেতা। দেখুন, পাগলের প্রলাপের উত্তর তো আমি দেব না। কালকে নির্বাচন হয়েছে, 4 নম্বর এসছে তৃণমূল, 2 নম্বর সিপিএম। সুতরাং তৃণমূল দলটাই আজ নেই, উবে গেছে কর্পূরের মতো। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় কি প্রলাপ বকলেন, অনেক প্রলাপ বকেছেন, মানুষ আর তার জবাব দেবে না। তার কথার কোনো জবাব দেওয়া, তার কাছে যদি কোনো প্রমাণ থাকে, এভাবে নির্বাচন হয়েছে, কোর্টে যেতেন, কোনো প্রমাণ নেই। উনি রাতে সব দুঃস্বপ্ন দেখেন, তারপর সকালে উঠে এইসব গত 15 বছর ধরেই উল্টোপাল্টা বকতে চলেছেন, যেটা পশ্চিমবঙ্গ রাজ্যটা সর্বনাশ করেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মন্তব্যের উত্তর দেওয়া বা সমালোচনা করা বা বিশ্লেষণ করার রুচি আমার নেই, আর সেই ইন্টেলিজেন্সও আমার নেই। ওনাকে বোঝার মতো আমার ইন্টেলিজেন্স নেই। ঠিক যেমন ডোনাল্ড ট্রাম্পের কোনো মন্তব্যের রিয়াকশন দেওয়াটা কোনো আজকের দিনে মানে হয় না, মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো পদেও নেই, এখন পদহীন একজন নেত্রী, এবং যার দল 4 নম্বরে এখন শেষ নির্বাচনে। তো সেখানে কি বলবো, 4% ভোট পেয়েছে বিজেপি, যেখানে 71% পেয়েছে, সিপিএম যেখানে 20% পেয়েছে। আরে দলটা মুছে যাচ্ছে তার এই পাগলামোর জন্য। তো আমার মনে হয় ওনার মানসিক ডাক্তার দেখানো উচিত, এটাই বেস্ট রাস্তা হবে। নাচতে না জানলে উঠোন মেকা, অনেকেই বলেন মমতা হেরে গেছে, মানুষ তাকে রিজেক্ট করেছে, তাই চুরি করেছেন মানুষ মনে করছে। মমতা চুরি করেছেন, দলের লোকরা চুরি করেছে, অভিষেক চুরি করেছে, মানুষ মনে করছে, ঠিক আছে। এবারে উনি যদি প্রমাণ থাকে জোর করে হারানো হয়েছে, তাহলে কি কোর্টে যান না, অসুবিধা কি? এই যে ডায়মন্ড হারবার মডেলের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন, আমরা দেখলাম ফলতায় জাহাঙ্গীরকে খুঁজেই পাওয়া গেল না, এবং এই যে ফলতার যে ফলাফল এলো, কি বলবেন? না, হিটলারও তো যখন নির্বাচন জিততেন, হিটলারও তো জার্মানিতে একসময় জিততেন, এবং যখন তো উনি জিততেন তিনি অনেক ফটেলের কথা, গোয়েবেলস এবং হিমলার এরা সব বলতো। তা বাংলার হিটলার তো ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর গোয়েবেলস ছিলেন, নাম বললাম না, মিডিয়ার মানুষ অনেকে আছে, আপনারাও মিডিয়া থেকে এসেছেন, নাম বললাম না, আর হিমলার ছিলেন অভিষেক। সুতরাং এটা নিয়ে তো মানুষ তো রিজেক্ট করলো, স্পষ্ট বোঝা যাচ্ছে। নালে একটা কেন্দ্রে 71% ভোট বিজেপি পেল, এটা হতে পারে? আর 4% নেমে এলো তৃণমূল, যারা কিছুদিন আগে এখানে জিতছিল। তো মানুষের প্রতিরোধের সামনে, গণতন্ত্রের সামনে মাথা নিচু করলো ওনার যে কি জাহাঙ্গীর, শাহজাহান, যা মোগল সম্রাট যারা আছেন মোগল সাম্রাজ্যের, তারা মাথা নিচু করলো। ইতিহাসে বারবার এটা হয়েছে। মহাত্মা গান্ধীর একটা কথা শুধু আমি বলবো এখানে, উনি বলেছিলেন, যখন আমি হতাশ হয়ে পড়ি তখন আমি মনে রাখি সবসময় পৃথিবীর ইতিহাসে সত্যের জয় হয়েছে এবং ভালোবাসার জয় হয়েছে। অত্যাচারী শাসকেরা এসছে, অনেক সময় তাদের অপরাজয় বলে মনে হয়েছে, অভিষেককে যেমন অপরাজয় মনে হয়েছিল ডায়মন্ড হারবারে, কিন্তু শেষ পর্যন্ত তাদের পতন হয়েছে, সবসময় পতন হয়েছে। হিটলারের পতন হয়েছিল, মুসলমানির পতন হয়েছিল, অভিষেকেরও পতন হলো, মমতারও হলো। এটা স্বাভাবিক কথা, এটাই ইতিহাস বলে। কোনো একটা রাজনৈতিক দলের কোনো নেতার ঔদ্ধত্য মানুষ সহ্য করে না, মানুষই শেষ কথা, এটা বারবার আমরা দেখেছি বা বলেছি, কিন্তু সেই ঔদ্ধত্য কিন্তু এখনো কমেনি। আমরা দেখেছিলাম নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে হুমকি চুমকি দিয়েছিল, এখনো তার সেই ধরনের অ্যাটিটিউড চলছে। সম্প্রতি ওনার বাড়িতে একটা নোটিশ দেওয়া হয়েছে অবৈধ নির্মাণ বলে। তিনি সাংবাদিকদের ওপর চড়াও হচ্ছেন, তিনি বলছেন, চড়াও হয়ে বলছেন যে আগে দেখা কোথা থেকে কোথায় নির্মাণ, তারপরে আমাকে প্রশ্ন করতে, এবং খুব মিসবিহেভ করে তিনি গাড়ির কাজ বন্ধ করে চলে যেতে দেখেন। এই যে তার ঔদ্ধত্য, এখনো কি বলবেন? উনি কোনো রাজনৈতিক নেতা নন, উনি একজন দুষ্কৃতী, যিনি পিসির কোলে চেপে রাজনীতিতে এসেছেন। রাজনৈতিক নেতা শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, ববি হাকিম, এটা রাজনৈতিক নেতা। এবং দলের মধ্যেও অভিষেকের সম্বন্ধে মানুষের খুব খারাপ ধারণা। এটা নিয়ে, অভিষেক নিয়ে তো কথা বলার কোনো মানে হয় না। একজন দুষ্কৃতী যে ভাষায় কথা বলেন, অভিষেকও সেই ভাষায় কথা বলেছেন। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, পুরসভা থেকে, যে পুরসভার মাথায় আছেন ববি হাকিম, তার দলের নেতৃত্বে পুরসভা অভিষেককে নোটিশ দিয়েছে। সেটা সাংবাদিক জানবেন কি করে, নোটিশে কি আছে, নোটিশটা উনি দেখালেই পারেন তো কোন অংশটা ভাঙতে বলেছে। আর এখন কেন আরো সময় চাইলেন, কাগজপত্র তো জমা দিতে পারেননি। সুতরাং অভিষেকের এই দুষ্কৃতীদের পতন ঘটেছে। তার ডায়মন্ড হারবার মডেল অত্যাচারের মডেল ছিল, এবং তার নেতৃত্বে ছিলেন যে পুষ্পা, তিনিও তো পালিয়ে গেছেন।
তা পুষ্পা যখন পালিয়েছে অভিষেকও পালাবেন, এটা কারণ পালানোরও রাস্তা বন্ধ, কোর্ট তাকে হাজিরা দিতে বলেছে। তো ঠিক আছে, ও পুষ্পাও ঝুঁকেছে, অভিষেকও ঝুঁকবেন। বিষয়টা হচ্ছে বিধানসভায় যিনি বিরোধী দলনেতা হয়েছেন এখন শোভনদেব চট্টোপাধ্যায়, কিন্তু দেখা গেল একটা অদ্ভুত বিষয় যেটা বিধানসভার মানে ইয়েতে কখনো হয়নি, ইতিহাসে হয়নি। সেটা হচ্ছে যারা বিরোধী দল তিনি গেলেন এবং বিরোধী দলনেতার জন্য একটি ঘর থাকে, অ্যালট করা থাকে, তারা গেলেন কিন্তু সেই ঘর তাদেরকে দেওয়া হলো না, পাওয়া গেল না। কি বলবেন, তাদেরকে মানে করিডোরে বসে রীতিমতো বিক্ষোভ করতে দেখা গেল, এটাও একটা নজিরবিহীন ঘটনা, কি বলবেন? না, সেটা যদি হয়ে থাকে আমার জানা নেই, কিন্তু তাহলে অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। নিশ্চয়ই তাকে উপযুক্ত সম্মান দেওয়া উচিত। আর শোভনদেব বাবু অত্যন্ত সম্মানীয় রাজনীতিবিদ, মানে ওই মরুভূমিতে যেরকম মরুদ্যান থাকে তৃণমূলে শোভনদেবরা আছেন, শোভনও আছেন, শোভনদেবও আছেন, দুটো বিপরীত মেরু। তো যাই হোক, তো দুর্ভাগ্যজনক, তাকে অবশ্যই উপযুক্ত সম্মান দেওয়া উচিত। আমার আশা মুখ্যমন্ত্রী এই ব্যাপারটা দেখবেন এবং তাদের উপযুক্ত সম্মান দেওয়ার ব্যবস্থা করবেন যদি না পেয়ে থাকে। নীলাদ্রিদা, এই যে বিভিন্ন জায়গায় গো হত্যা বন্ধ, বা এই যে যেভাবে মাদ্রাসাগুলোতে বন্দে মাতারাম করতে হবে, বা বিভিন্ন স্কুলে ইতিমধ্যেই চালু করে দিয়েছে, কিন্তু বিশেষ করে মাদ্রাসাতেও বন্দে মাতারাম গাইতে হবে, এই নিয়ে কিন্তু হুমায়ুন কবির বিরোধ করছেন। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন এই ধরনের জোর করে কিছু চাপিয়ে দেওয়া সরকার যে ঘটনাটা ঘটাচ্ছেন সেটা অসাংবিধানিক, কি বলবেন? না, এটা যদি অসাংবিধানিক হয় তা সংবিধান মতে প্রতিরোধ করুন না বিকাশ রঞ্জন ভট্টাচার্য। উনি তো নিজে আইনজীবী, তা সংবিধানের মতে উনি কোর্টে গিয়ে এটাকে আটকাতে পারেন। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যেটা বুঝি, বন্দে মাতারাম তো শুধু একটা গান নয়, এটা আমাদের স্বাধীনতার লড়াইয়ের মন্ত্র। বন্দে মাতারাম হচ্ছে ভারতের জাতীয় গান। তা জাতীয় গান মাদ্রাসায় কেন গাওয়া হবে না? মাদ্রাসা কি ভারতের আইনের বাইরে? এটা আমার বোধগম্য হচ্ছে না। আর জাতীয় গান গাওয়া নিয়ে এত আপত্তি কিসের? আসলে সমস্যাটা অন্য জায়গায়। বন্দে মাতরমে দেশকে মা বলে বন্দনা করা হয়েছে, আর কোনো মহিলাকে বন্দনা করায় হুমায়ুন কবিরদের আপত্তি আছে। মহিলাদের ওরা এত ছোট চোখে দেখেন যে বন্দে মাতরমের প্রতি তাদের যে বিতৃষ্ণা তাতেই খুব স্পষ্ট বোঝা যায়। মহিলা বিরোধী একটি ব্যক্তিত্ব হুমায়ুন কবিরের মতো মানুষেরা, যারা হিন্দুদের কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেন। বিরোধ তো বিকাশ রঞ্জন বাবু ওরাও করছে। একই তো, হিন্দুরা গরুকে মা বলে পুজো করে, গোমাতা বলে, আর বিকাশ রঞ্জন গোমাংস খান। খেলে কোনো অসুবিধা নেই, খেতেই পারেন, কিন্তু তিনি কিন্তু তার সাথে পকটা খান না, শুধু বিফটাই খান, পক খান না। এবং যেভাবে হিন্দুদের সেন্টিমেন্টে বিকাশবাবু যেভাবে আঘাত দিয়েছেন, তার ফলেই যাদবপুরে তৃতীয় হয়েছেন। ওটাও তো একটা তৃতীয় হয়ে যাওয়াটা একটা ইন্ডিকেট করে না কোথায় বিকাশবাবুর জায়গাটা। তো বিকাশবাবু এখন মমতা দেবীর হয়ে লড়াইয়েও নামছেন, ভালোই তো মিলে গেছে দুই বছর। সম্প্রতি বলেছেন মমতার পাশে কেউ না থাকলে আমি দাঁড়াবো। উনি দাঁড়াবেন, তো ঠিক আছে, তার দল যদি সেটা সমর্থন করে ভালো কথা। মোহাম্মদ সেলিম দলটাকে দাঁড়াবার চেষ্টা করছেন, বিকাশবাবু দলটাকে ডোবাবার চেষ্টা করছেন, সম্ভবত নিজেও ডুবেছেন, দলকেও ডোবাচ্ছেন। তো ভালো কথা, উনি যখন মেয়র ছিলেন তো ওনার কি পারফরমেন্স ছিল বাংলার মানুষ মনে রেখেছে, কলকাতার মানুষ মনে রেখেছে। তারপর সিপিএম এর কি হাত হয়েছিল বিকাশবাবুর মেয়রের পর, তো এটা আমরা মনে রেখেছি। এবং সেক্ষেত্রে একটা হিন্দু বিরোধী এবং যিনি গোমাতাকে অসম্মান করেন তিনি মেয়েদেরও সম্মান করতে পারেন না, মাকে যিনি অসম্মান করেন। আর বন্দে মাতরম তো মাতৃবন্দনা, এদের মায়ে অ্যালার্জি। আপনি কোনোদিন কমিউনিস্ট পার্টির মাথায় দেখেছেন কোনো মহিলা বসেছে? বৃন্দা কারাত কোনোদিন বসেছেন কমিউনিস্ট পার্টির মাথায়? কখনো দেখছেন পশ্চিমবঙ্গে? আজকে দেখুন না, দীপশিতার মতো মহিলারা আছেন, অত্যন্ত শিক্ষিত মহিলা, তারা জায়গা পান না। মোহাম্মদ সেলিমরা মাথায় চড়, মীনাক্ষী আছে, কোথায় তাদের জায়গা? বিকাশ আর কি যেন বলে সেলিম, এদেরই তো রাজত্ব। তো মহিলাদের জায়গা নেই পৃথিবীর কোথাও। কমিউনিস্ট পার্টির মাথায় সে দেশের প্রধান পদে রাশিয়াতেও বসেনি, চীনেও বসেনি, কোথাও আপনি দেখাতে পারবেন। উত্তর কোরিয়া তো এখন অব্দি বসেনি, তো সেটা দেখাতে পারবেন না। এগুলো হয় না। কমিউনিজমের আদর্শটাই মহিলা বিরোধী। ওরা যে আদর্শে, তাদের এই জন্যই পতন ঘটেছিল, কারণ সমাজের একটি অংশের বিরোধিতা করে তো এটা থাকতে পারে না। হিন্দুত্ব টিকে আছে কারণ মেয়েদের মা মা বলে আরাধনা করা হয়, এবং সেই জন্যই বন্দে মাতরম। এই বন্দে মাতরমের বিরোধিতা আসলে মহিলাদের বিরোধিতা। এরা বেসিক্যালি একটা পুরুষতান্ত্রিক সমাজের প্রতিনিধি, যে প্রতিনিধিদের সময় শেষ হয়ে গেছে রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলাও দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়ে গেছিলেন পরবর্তীকালে, দুধেল গাইদের খুব তুষ্ট করার জন্য। প্রথমে তো লড়াকু নেত্রী ছিলেন, নিশ্চয় মানতে হবে, এবং অভিষেকের মতো দুষ্কৃতীদের চাপে। অভিষেকের কীর্তিকলাপ পরে আরো সামনে আসবে, অলরেডি তো আসতে শুরু করেছে। তখন পার্থ চ্যাটার্জির কেলেঙ্কারিকে ছাপিয়ে যাবে অভিষেকের কেলেঙ্কারি, আমার বিশ্বাস।
এই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একদম শপথ গ্রহণ করার পর যে সরকারে বসার পর যে বিষয়গুলোকে তিনি সামনে এনেছেন, যেমন অবৈধ নির্মাণ ভাঙা চলছে, প্রশাসনকে কড়া বার্তা দিয়েছে যে কোথাও দুর্নীতি বা সে যেই হোক তাকে কোনো রকম দুর্নীতি তোলাবাজি দেখলেই সেখানে আটকাতে হবে, হেলমেট পরা, এই একাধিক যে নিয়ম তিনি চালু করলেন ইতিমধ্যে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? অত্যন্ত ভালো। আমি শুভেন্দু অধিকারীর কোনো অনুরাগী কোনো কালই ছিলাম না, বরঞ্চ তার সম্বন্ধে আমার একটু রিজার্ভেশনই ছিল। কিন্তু আমি বলবো গত 15 দিনে যে কাজ করেছেন শুভেন্দু অধিকারী, 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করতে পারেনি। অসাধারণ পারফরমেন্স মুখ্যমন্ত্রী হিসেবে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন। রাস্তায় বসে নামাজ পড়া বন্ধ করেছেন, জোরে মানুষকে উত্তক্ত করে আজান দেওয়া বন্ধ করেছেন লাউড স্পিকার চালিয়ে, এবং যেভাবে হেলমেট পরতে নিয়মানুবর্তিতা আনছেন, পাকসার কাছে হেলমেট ছাড়াই চলে যায়, অনেক জায়গায় হেলমেট ছাড়াই চলে যায়, এটা বন্ধ হয়েছে। এবং যেভাবে কর্মসংস্কৃতিটাকে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিচ্ছেন, যেভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে, যেভাবে বুলডোজার, হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় বুলডোজার রাজ্য নয়, কিন্তু বাংলার মানুষ তো সিপিএম বলছে, শতরূপও বলেছে তিলজলায় গিয়ে যে বাংলায় বুলডোজার কালচার চলছে। এই বুলডোজার চলার পরই তো ফলতায় 70% বেশি ভোট পেল বিজেপি, যাদের আগের মানে এই সম্প্রতি নির্বাচনে ভোট ছিল 46%, ফলতার ক্ষেত্রে আমরা দেখলাম 70%। মানুষের সমর্থন তো বুলডোজারের পক্ষে। শতরূপ বা তৃণমূল নেতাদের সমর্থন নাও থাকতে পারে, মানুষ অন্তত সমর্থন করছে বুলডোজার আজকে, এটা তো মানতেই হবে। একদিকে দুষ্কৃতীরা, তাদের পক্ষে সিপিএম রয়েছে, তৃণমূল রয়েছে, আর কি রয়েছে জানি না, আরেকদিকে বাংলার সাধারণ মানুষ যারা বিজেপির প্ল্যাটফর্মে এখন অব্দি ঐক্যবদ্ধ হয়েছে। এটাই তো লড়াই, দুষ্কৃতীদের সাথে মানুষের লড়াই ছিল নির্বাচনটা, এই লড়াইটাই চলছে। এবং আপনি দেখুন যারা অপরাধ করেছে, বেআইনি বাড়ি করেছে, তাদের পক্ষে গিয়ে দাঁড়াচ্ছে সিপিএম এর নেতারা। যারা এই শেখ শাহজাহান, শেখ জাহাঙ্গীর, শেখ কিনা জানি না, তো এদের হয়ে কথা বলছেন মুখ্যমন্ত্রী অভিষেকরা। মানে শাহজাহানের তো মুখ্যমন্ত্রী একবারে বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানকে সমর্থন করেছিলেন একসময়, আর অভিষেক তো কিভাবে জাহাঙ্গীরের সাথে তার সম্পর্ক তো ইতিহাস হয়ে গেছে বাংলার বুকে। তো এই মুঘল সাম্রাজ্যের যে লড়াই, মানে শাহজাহান জাহাঙ্গীর, এটা তো মেকি মুঘল সাম্রাজ্য, প্রকৃত মুঘলরা তো এরকম ছিলেন না। মেকি মুঘলদের লড়াই, মেকি মুসলিম প্রেমী মমতা ছিলেন। তো একইভাবে সারাদিন খেয়ে দিয়ে তারপর ঈদের নামাজ পড়তে চলে যেতেন, রাতে ইফতার পার্টিতে চলে যেতেন মুসলমান সেজে, সেখানে দাঁড়িয়ে হিন্দুদের গালাগাল দিতেন, হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেছিলেন, এগুলো তো আমরা মনে রেখেছি। তো সুতরাং এই মেকি মুসলমান প্রীতি মুসলমানরাও বুঝে গেছে। তাই দেখুন মুসলমান ভোটটাও ফলতায় কিন্তু সিপিএম এর দিকে চলে গেছে। শেষ একটা প্রশ্ন করব, এত কিছু ঘটলো, মানে এই যে আপনিও বললেন যে 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেনি, যেটা এই 20 দিনের নতুন সরকারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছেন, তাহলে এটাই প্রমাণিত যে মানুষের সৎ ইচ্ছা থাকলে সৎ কাজ বা ভালো কাজ সরকারে বসে করা যায়। এবং এটাই বোঝা গেল যে কিভাবে এই রাজ্যে দুর্নীতি হয়েছে এবং তার যে অভিযান চলছে, সেই অভিযানটা মানুষের জনসমক্ষে। একদমই শেষ, আপনার থেকে একটা প্রতিক্রিয়া নেব যে এই যে ঘটনাগুলো ঘটছে, মানুষের উদ্দেশ্যে কি বলবেন? কারণ একাংশের মানুষ কিন্তু এই যে হকার উচ্ছেদ থেকে শুরু করে যারা একটু গরিব, তারা রীতিমতন সরকারকে তোপ দাগতে শুরু করেছে ইতিমধ্যেই। কি বলবেন মানুষের উদ্দেশ্যে? না না, হকার উচ্ছেদ তাদেরই হচ্ছে যারা বেআইনি হকারি করছে। বেআইনি যদি একজন বড় লোক যখন বড় বিল্ডিং বাড়াচ্ছেন, তারা তো গরিব নয়, যেটা বিল্ডিং ভাঙা হচ্ছে। আপনি কি মনে করেন সোনাপাপ্প খুব গরিব? সোনাপাপ্পুর বিল্ডিং রাজু নস্কর কি গরিব? বেলেঘাটার রাজু নস্কর বা ওই যে একজন বিধায়কের ছেলের বেআইনি বিল্ডিং ও ভাঙা হচ্ছে কসবাই, উনিও বোধহয় গরিব নন। তো এটা গরিব বড় লোকের প্রশ্ন নয়, বেআইনি যে করবে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে, এটাই তো। গরিব বড় লোকের আইন আলাদা তো হতে পারে না। গরিবরা যদি বেআইনি ভাবে হকারি করে সেটাকে তাদের তোলা হবে, বড় লোকরা যদি বেআইনি ভাবে বাড়ি তৈরি করে সেটাও ভাঙা হবে বুলডোজার দিয়ে। এটাই নতুন বাংলা। এবার মানুষ ঠিক করবেন এটা হয় কি হবে না। ফলতায় কিন্তু দেখাচ্ছে একটা বিরাট জনসমর্থন শুভেন্দু অধিকারী পেয়ে গেছেন, এটা কিন্তু ফলতার নির্বাচন একেবারে দেখাচ্ছে। এমনকি ফলতায় মুসলমান ভোট হচ্ছে ওখানে অ্যারাউন্ড 33%, আমি যতটুকু জানি 30 থেকে 33, সেখানে 71% ভোট শুভেন্দু পেয়েছে, মানে বিজেপি পেয়েছে। তার মানে মুসলমানরাও ভোট দিয়েছে, তাহলে তো এটা হয় না। 71% ভোট কি করে পান যদি মুসলমানরা ভোট না দেয়? তারপরে মুসলমানদের ভোটও কিন্তু বিজেপির দিকে যেতে শুরু করেছে। তারাও সম্ভবত উপলব্ধি করছেন যে তৃণমূলের 15 বছরের শাসনে কিভাবে তাদের শোষণ করা হয়েছে, শাসনের নামে কিভাবে তাদের দুধেল গাই করে। মমতা বন্দ্যোপাধ্যায় তো কিভাবে অপমান করছেন মুসলমানদের, আমার দেখলে খারাপ লাগে। আপনি ভাবুন, একটি সম্প্রদায়কে উনি দুধেল গাই বললেন যে গাই গরু দুধ দেয় তাদের লাথি মারল সহ্য করতে হয়। মুসলমানের কি দুষ্কৃতি নাকি? তারপরে ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে
কি বলেছিলেন মনে আছে? আমি কি মুসলমানদের নিয়ে এসেছি? গান্ধী এনেছে, নেহরু এনেছে। আরে মুসলমানদের আনার উনি কে? এই দেশটা মুসলমানদেরও, হিন্দুদের যতটা মুসলমানদেরও ততটা। মমতা আনার কে? তারপর তিনি বলতেন একটা কমিউনিটি আছে, ঘিরে ফেলবে আপনাদের, 1 মিনিটে খেলা শেষ করে দেবে। মানে ওরা যে দুষ্কৃতী সেটা প্রমাণ করছে বারবার। মমতা বলছেন মুসলমানদের উনি অপমান করেছেন। ঈদের মঞ্চে যেখানে নামাজ হয়, কোনো মহিলা মুসলমান ধর্ম অনুযায়ী যেতে পারেন না, সেখানে উনি ঢুকে চলে গেছেন, ওদের ধর্মীয় রীতি উনি ভেঙেছেন। কি বলবেন? মুসলমানরা কি খুশি নাকি মমতাকে নিয়ে? মুসলমানদের দাগিয়ে দিয়েছেন মমতা, এবং তাদের কোনো অর্থনৈতিক উন্নয়ন হয়নি, তাদের রোজগার, তাদের ব্যবসার কিছু উন্নয়ন হয়নি, কিছু ভাতা দিয়ে আর তাদের দুধের গাই বলে তিনি দায়ী সেরেছেন। যদি কারো ক্ষতি মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি করে থাকেন, সেটা কিন্তু মুসলমান ভাই বোনেদের ক্ষতি করেছেন। এটা কিন্তু মানতে হবে। মুসলমানরাও আমার বিশ্বাস উপলব্ধি করতে শুরু করেছে যে তাদের এই একটা বিজেপিকে ভয়ঙ্কর একটা মনস্টার সাজিয়ে আসল ক্ষতিটা মমতাই করে গেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন। বুঝতেই পারলেন দর্শক বন্ধুরা যে এখন এই রাজ্যে নতুন সরকারের আমলে শাসন চলবে সেইভাবেই। কোনো অবৈধ নির্মাণ, অবৈধ রাস্তা বন্ধ বা অবৈধভাবে যদি কেউ এই রাজ্যে কোনো কিছু করতে চায়, সেটা আর চলবে না। নমস্কার, অসংখ্য ধন্যবাদ।